প্রকল্পের কাজ ১ বৈশেষিক পদার্থ বৈশেষিক ক্যাটাগরি পদার্থস পৃষ্ঠা ১৮৪ প্রথম অধ্যায় ১.১ ভূমিকা বৈশেষিক তত্ত্ববিদ্যার প্রথম ও প্রধান আলোচ্য বিষয় হল পদার্থ। পদার্থ শব্দের আক্ষরিক অর্থ হল পদের বা শব্দের অর্থ। বৈশেষিক সূত্রে তাই উল্লেখ করা হয়েছে পদস্য অর্থ পদার্থ, অর্থাৎ পদের দ্বারা যে বিষয়কে সূচিত করা হয় তাকেই বলা হয় পদার্থ। পদার্থ হল এমন এক বিষয় যার একটি নির্দিষ্ট নাম দেওয়া সম্ভব এবং যার সম্পর্কে চিন্তা করা যায়। বৈশেষিক মতে তাই পদার্থ এমনই এক বিষয় নয় যার কোনো নাম নেই এবং যা চিন্তার অতীত। ফলত এমন কিছুই চিন্তা করা সম্ভব নয় যার কোনো নাম নেই। কোনো নাম শোনার পর তার দ্বারা যে বস্তুর জ্ঞান হয় সেটাই হল ওই নাম বা পদের অর্থ। সুতরাং যা জ্ঞানের বিষয়রূপে গণ্য তাকেই বলা হয় পদার্থ। ১.২ প্রকল্পের বিষয় আমাদের এই প্রকল্পের নাম হল বৈশেষিক পদার্থ। এই প্রকল্পটিতে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনাকে উপস্থাপিত করতে চাই। ১.৩ প্রকল্পের গুরুত্ব ভারতীয় দর্শনের বৈশেষিক পদার্থ সম্পর্কে ধারণা প্রতিষ্ঠা করাই প্রকল্পটির গুরুত্ব। ১.৪ প্রকল্পের উদ্দেশ্য প্রকল্পটির উদ্দেশ্য হল বৈশেষিক পদার্থ সম্পর্কে বিস্তারিতভাবে জানা আর এরূপ জানার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধিকে বাড়িয়ে তোলা। ১.৫ কর্ম পরিকল্পনা আমাদের বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী শ্রীমতী ড্যাশ মহাশয় মহাশয়ের সঙ্গে আলোচনা করে স্থির করলাম যে আমি বা আমরা শ্রী বা কুমারী ড্যাশ দ্বাদশ শ্রেণীর দর্শনের ছাত্র ছাত্রী একক দলবদ্ধভাবে বৈশেষিক পদার্থের ওপর একটি প্রকল্প বা কাজ সম্পন্ন করব। এরূপ সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত প্রকল্পটির জন্য একটি উপযুক্ত কর্ম পরিকল্পনা স্থির করা হল। এই কর্ম পরিকল্পনায় স্থির করা হল যে আমি বা আমরা এ সম্পর্কে বিভিন্ন পাঠ্যপুস্তক থেকে তথ্য সংগ্রহ করব এবং সেই সমস্ত তথ্যকে বিচার বিশ্লেষণ করে দেখার চেষ্টা করব। ১.৬ গৃহীত পদ্ধতি প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি গ্রহণ করেছি তা হল পর্যবেক্ষণমূলক পদ্ধতি বা মেথড অফ অবজারভেশন, কারণ এক্ষেত্রে আমরা পর্যবেক্ষণের মাধ্যমে প্রকল্পের তথ্যগুলোকে সংগ্রহ করব। দ্বিতীয় অধ্যায় ২.১ তথ্য সংগ্রহ প্রকল্পটিকে যথাযথভাবে আলোচনা করার জন্য আমরা এ সম্পর্কে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। এই সমস্ত তথ্যকে সংগ্রহ করার জন্য আমরা প্রথমেই পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অনুমোদিত দ্বাদশ শ্রেণীর বিভিন্ন লেখকের পাঠ্যপুস্তকের সাহায্য গ্রহণ করেছি। বিশেষভাবে সাহায্য নিয়েছি স্নাতক স্তরের বিভিন্ন বইয়ের। আমাদের বিদ্যালয়ের গ্রন্থাগার থেকেও এ সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে আমাদের সিনিয়র দাদা দিদিদের কাছে, যারা দর্শনের বিভিন্ন বিষয়ে আমাদেরকে অনেক তথ্য দিয়েছেন। পৃষ্ঠা ১৮৫ সবথেকে বেশি ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে আমাদের দ্বাদশ শ্রেণীর দর্শনের শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা শ্রীমান বা শ্রীমতী ড্যাশ এর কাছ থেকে। তিনি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যাটিকে বিশ্লেষণ করে দেখিয়েছেন এবং বহু তথ্য সরবরাহ করেছেন। এছাড়াও বলা যায় যে এ সম্পর্কে আমাদের স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভা বা সেমিনার এবং বিতর্ক সভা বা ডিবেটের মাধ্যমেও বহু তথ্য উঠে এসেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রকল্পটিকে রচনা করার জন্য তথ্য সংগ্রহের উৎসগুলি হল ১ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সংসদের নির্বাচিত পাঠ্যপুস্তক সমূহ, ২ স্নাতক পর্যায়ের বিভিন্ন বই, ৩ স্কুলের লাইব্রেরি বা পাঠাগার, ৪ সিনিয়র দাদা দিদিদের সঙ্গে আলোচনা, ৫ বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও বিতর্ক সভা, ৬ বিদ্যালয়ের দর্শন শিক্ষকের শিক্ষা উৎসাহ ও একান্ত প্রয়োজন। ২.২ তথ্য বিশ্লেষণ জ্ঞেয় ও অভিধেয় রূপে পদার্থ বৈশেষিক মতে পদার্থ মাত্রই জ্ঞেয় এবং অভিধেয় অভয়হস্যই ধয়কার অন্তস্থ। ন্যায় বৈশেষিক মতে যা জ্ঞেয় তাই অভিধেয়। সমস্ত অস্তিত্বশীল বস্তুই হল জ্ঞেয়। জগতের যাবতীয় অস্তিত্বশীল বস্তুই যেহেতু জ্ঞেয় সেহেতু যাবতীয় বস্তুই অভিধেয় রূপে গণ্য। অভিধেয় হল তাই যা পদের দ্বারা অভিহিত হতে পারে, যেমন ঘট পদার্থ ঘট নামে এবং পট পদার্থকে পট নামে অভিহিত করা হয়। সপ্ত পদার্থের স্বীকৃতিতে বৈশেষিক সম্প্রদায় মহর্ষি গৌতম তার ন্যায় দর্শন এর ১৬ প্রকার পদার্থের উল্লেখ করলেও বৈশেষিক দর্শনে মাত্র ৭ প্রকার পদার্থের উল্লেখ দেখা যায়। এই ৭ প্রকার পদার্থকে আবার দুটি মূল শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। এই দুটি শ্রেণীর একটি হল ভাব পদার্থ এবং অপরটি হল অভাব পদার্থ। সমস্ত অস্তিত্ববাচক পদার্থকেই ভাব পদার্থ রূপে উল্লেখ করা হয়েছে। অপরদিকে
নাস্তিত্বমূলক পদার্থকেই অভাব পদার্থ রূপে স্বীকার করা হয়েছে। বৈশেষিক মতে কোনো পদার্থকে তার সদর্থক অস্তিত্বের মাধ্যমে যেমন ব্যাখ্যা করা যেতে পারে, তেমনি আবার তার নঙর্থক তথা অভাবমূলক অস্তিত্বের মাধ্যমেও ব্যাখ্যা করা যেতে পারে। ঘট অস্তি অর্থাৎ ঘট আছে যেমন সদর্থকভাবে একটি পদার্থকে উল্লেখ করা যায়, তেমনি ঘট নাস্তি অর্থাৎ ঘট নাই এরূপ নঙর্থকভাবেও পদার্থটিকে উল্লেখ করা যায়। বৈশেষিক মতে সদর্থক তথা ভাবরূপ এবং নঙর্থক তথা অভাবরূপ পদার্থ উভয়ই জ্ঞানের বিষয়রূপে গণ্য। ভাব ও অভাব দ্বিবিধ বিভাগে পদার্থ। বৈশেষিক মতে ভাব পদার্থ সমূহ হল মোট 6টি, যথা 1 দ্রব্য, 2 গুণ, 3 কর্ম, 4 সামান্য, 5 বিশেষ এবং 6 সমবায়। এছাড়াও তারা সপ্তম পদার্থ রূপে 7 অভাবকে উল্লেখ করেছেন। অভাব আবার মূলত 2 প্রকার: অন্যন্যাভাব, অ দন্তের নয় জফলা ওকার দন্তের নয় জফলা আকার ভয়াকার ব, এবং সংসর্গাভাব দন্তের স অনুস্বার দন্তের স গয়রেফ আকার ভয়াকার ব। সংসর্গাভাব আবার মূলত 3 প্রকার: প্রাগভাব পয়রফুলা আকার গ ভয়াকার ব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব অ তয় জফলা আকার দন্তের নয় তয় আকার ভয়াকার ব। বৈশেষিক সম্মত পদার্থের শ্রেণী বিন্যাসটিকে নিম্নোক্ত ছকের মাধ্যমে উপস্থাপিত করা যায়। ওপরে পদার্থ, তার 2টি ভাগ: ভাব পদার্থ, অভাব পদার্থ। ভাব পদার্থের 6টি ভাগ: দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়। অভাব পদার্থের 2টি ভাগ: অন্যন্যাভাব এবং সংসর্গাভাব। সংসর্গাভাবের আবার 3টি ভাগ: প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব। ভাব পদার্থ রূপে দ্রব্য। দ্রব্য অর সাবস্টেন্স। 1 গুণ ও ক্রিয়ার আশ্রয়ে দ্রব্য। বৈশেষিক মতে দ্রব্য হল প্রথম পদার্থ, কারণ গুণ ও ক্রিয়া প্রত্যক্ষ করার সময় আমরা তাদের আধার রূপে প্রথমেই দ্রব্যকে প্রত্যক্ষ করি। দ্রব্যের লক্ষণ প্রসঙ্গে মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্রে বলেছেন, ক্রিয়া গুণবৎ সমবায়ী কারণমিতি দ্রব্য লক্ষণাম 1:1:15। অর্থাৎ দ্রব্য হল তাই যা গুণ এবং ক্রিয়ার আশ্রয় এবং সেই দ্রব্য জ্ঞাত কার্যের সমবায়ী কারণ। বৈশেষিক মতে দ্রব্যের সঙ্গে গুণের এবং দ্রব্যের সঙ্গে কর্মের সম্বন্ধ হল সমবায় সম্বন্ধ, কারণ দ্রব্য ছাড়া গুণ বা ক্রিয়া কখনোই থাকতে পারে না। 2 গুণ ও ক্রিয়ার সমবায়ী কারণে দ্রব্য। দ্রব্য ছাড়া গুণ ও ক্রিয়া থাকতে না পারলেও গুণ ও ক্রিয়া ছাড়া কিন্তু দ্রব্য থাকতে পারে। সুতরাং দেখা যায় যে দ্রব্য গুণ ও ক্রিয়ার আশ্রয় রূপে গণ্য হলেও গুণ ও ক্রিয়া থেকে তা স্বতন্ত্র। বৈশেষিকগণ দাবি করেন যে উৎপত্তির প্রথম ক্ষণে দ্রব্যের মধ্যে কোনো প্রকার গুণ থাকে না, এর পরবর্তী ক্ষণে দ্রব্যে গুণ আবির্ভূত হয়। উৎপত্তির পরবর্তী ক্ষণ তথা দ্বিতীয় ক্ষণ থেকেই দ্রব্য গুণ সমবায় সম্বন্ধে আবদ্ধ থাকে এবং দ্রব্যের বিনাশকাল পর্যন্ত তা অবস্থান করে। পৃষ্ঠা 186। আবার কেবল দ্রব্যই কোনো কার্যের বা ক্রিয়ার সমবায়ী কারণ রূপে গণ্য হতে পারে, যেমন তন্তু হল বস্ত্রের সমবায়ী উপাদান কারণ। বৌদ্ধরা অবশ্য দ্রব্যকে গুণ ও কর্মের সমষ্টি রূপে গণ্য করেন, কিন্তু বৈশেষিকরা তা স্বীকার করেন না। তাদের মতে দ্রব্য কখনোই গুণ বা কর্মের সমষ্টি নয়, দ্রব্য হল গুণ ও কর্মের আধার রূপী এক স্বতন্ত্র সত্তা স্বরূপ। 3 9 প্রকার দ্রব্য। বৈশেষিক মতে দ্রব্য হল 9 প্রকার, যথা ক্ষিতি বা পৃথিবী, অপ বা জল, তেজ বা অগ্নি, মরুত বা বায়ু, বোম বয়জফলাউকার ম বা আকাশ, দিক বা দেশ, কাল, আত্মা এবং মন। এই 9টি দ্রব্যের সাহায্যেই বৈশেষিকরা সামগ্রিকভাবে জগতের ব্যাখ্যা করেছেন। 4 ভৌতিক দ্রব্যরূপে পদার্থ। বৈশেষিক দর্শনে যে 9টি দ্রব্যের উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে প্রথম 5টিকে বলা হয় ভৌতিক দ্রব্য বা জড়দ্রব্য। এগুলিকে পঞ্চভূত রূপেও অভিহিত করা হয়। এগুলির প্রত্যেকটি এক একটি নিজস্ব গুণ আছে, যেমন ক্ষিতির বিশেষ গুণ হল গন্ধ, অপের বিশেষ গুণ হল স্বাদ, তেজের বিশেষ গুণ হল রূপ, মরুতের বিশেষ গুণ হল স্পর্শ এবং বোমের বিশেষ গুণ হল শব্দ। আমাদের বহিরিন্দ্রিয়ের সাহায্যেই আমরা এই সমস্ত গুণগুলিকে প্রত্যক্ষ করতে পারি। বৈশেষিক সম্মত গুণ পদার্থ। গুণা পদার্থ। 1 দ্রব্যাশ্রিত ভাব পদার্থ রূপে গুণ। বৈশেষিক মতে গুণ বা কোয়ালিটি হল একটি ভাব পদার্থ যা দ্রব্যকে আশ্রয় করে থাকে। দ্রব্য ছাড়া গুণের স্বতন্ত্র কোনো অস্তিত্ব নেই, কেবল দ্রব্যকেই তাই গুণের আধার রূপে স্বীকার করা হয়।
গুণ বলতে তাই দ্রব্যের গুণকেই বোঝানো হয়ে থাকে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে শ্বেতত্ব তালিবস শয়বয় একার তয়বয় নামক গুণটি কোনো শ্বেত বস্তুকে আশ্রয় করেই বিদ্যমান। মিষ্টত্ব নামক গুণটি কোনো মিষ্ট বস্তুকে আশ্রয় করেই বিদ্যমান। অর্থাৎ দ্রব্যের স্বতন্ত্র সত্তা থাকলেও গুণের কোনো স্বতন্ত্র সত্তা নেই। দ্রব্য যৌগিক পদার্থের সমবায়ী কারণ রূপে গণ্য হলেও গুণ কোনো কিছুরই সমবায়ী কারণ রূপে গণ্য হতে পারে না। গুণ হল যৌগিক পদার্থের অসমবায়ী কারণ। গুণ পদার্থের রূপ বা প্রকৃতি নির্ধারণ করে ঠিকই, কিন্তু কখনোই তার অস্তিত্বকে নির্ধারণ করে না। 2. দ্রব্য থেকে স্বতন্ত্র পদার্থ রূপে গুণ। ন্যায় বৈশেষিক মতে গুণ দ্রব্যাশ্রিত হলেও দ্রব্য থেকে এক স্বতন্ত্র পদার্থ রূপে গণ্য। গুণের কোনো নিজস্ব গুণ নেই, দ্রব্যই হল গুণের আধার। গুণ হল কর্ম ছাড়া দ্রব্যের সমবেত পদার্থ। শুধু গুণ ও কর্মই দ্রব্যে সমবেত ও আশ্রিত থাকে। সুতরাং উল্লেখ করা যায় যে যে পদার্থ দ্রব্যে অবস্থান করে এবং যার কোনো কর্ম নেই তাকেই বলা হয় গুণ। 3. গুণের লক্ষণ। মহর্ষি কণাদ বৈশেষিক সূত্রে গুণের লক্ষণ প্রসঙ্গে বলেছেন, দ্রব্যাশ্রয়ী অগুণবান সংযোগ বিভাগে স্বকারণ মনপেক্ষ দন্তে শয়বয় কয়াকার র মধ্যেন্ন ম মধ্যেন্ন পয়কার খিয়া ইতি গুণা লক্ষণম বই সু 1/1/16। অর্থাৎ যা দ্রব্যাশ্রয়ী অগুণবান এবং সংযোগ বা বিভাগের প্রতি নিরপেক্ষ কারণ নয় তাকেই বলা হয় গুণ লক্ষণ। গুণের গুণ বা কর্ম সম্ভব নয়, একমাত্র দ্রব্যকেই গুণবান এবং কর্মবান রূপে অভিহিত করা যায়। এজন্যই গুণকে অগুণবান রূপে উল্লেখ করা হয়েছে। একমাত্র কর্ম দ্বারাই সংযোগ বিভাগ সম্ভব, গুণের দ্বারা সংযোগ বিভাগ আদৌ সম্ভব নয়। সে কারণেই গুণকে সংযোগ বিভাগ আকার নিরপেক্ষ পদার্থ রূপে অভিহিত করা হয়েছে। গুণকে দ্রব্যাশ্রয়ী অগুণবান এবং সংযোগ বিভাগ অকারণ এই দুটি পদের দ্বারা দ্রব্য এবং কর্ম থেকে যথাক্রমে পৃথক করা হয়েছে। ন্যায় বৈশেষিক মতে দ্রব্য, গুণ এবং কর্ম এই তিনটি পদার্থই জাতি বিশিষ্ট। এই তিনটি পদার্থ ছাড়া আর অন্য কোনো কিছুই জাতি বিশিষ্ট নয়। সে কারণে দ্রব্য ও কর্ম ব্যতি রেখে যা জাতি মান রূপে গণ্য তাকেই বলা হয় গুণ। 4. 24 প্রকার গুণ। বৈশেষিক মতে গুণ 24 প্রকার, যথা রূপ, রস, গন্ধ, স্পর্শ, সংখ্যা, পরিমাণ, পৃথকত্ব, সংযোগ, বিভাগ, পরত্ব, অপরত্ব, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দেশ, প্রযত্ন, গুরুত্ব, দ্রব্যত্ব, স্নেহ, সংস্কার, ধর্ম, অধর্ম এবং শব্দ। এই 24টি গুণের মধ্যে মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে প্রথম 17টি গুণের উল্লেখ করেছেন। শেষের 7টি উল্লেখ মহর্ষি কণাদ করেননি। পরে ভাষ্যকার প্রশস্ত পাদচার্য পয়রফলা তালিবস্য দন্তের শয়তয় পয়াকার দ চয়াকার বর্গীয় জয়রেব তার ভাষ্যে শেষের 17টি গুণের উল্লেখ করেছেন। এর পরবর্তী পর্যায়ে অপরাপর ভাষ্যকার এবং টিকাকারগণ মোট 24টি গুণেরই স্বীকার করেছেন। 5. পঞ্চমহাভূতের গুণে 5টি গুণ। বৈশেষিক সম্মত 24টি গুণের মধ্যে রূপ, রস, গন্ধ, শব্দ ও স্পর্শ নামক গুণ 5টি যথাক্রমে তেজ, জল, ক্ষিতি, আকাশ এবং বায়ু এই পঞ্চমহাভূতের গুণ রূপে স্বীকৃত। এই সমস্ত গুণগুলি হল একটি ইন্দ্রিয়ের প্রত্যক্ষ গুণ রূপে গণ্য। রূপ নামক গুণটি চক্ষুর দ্বারা প্রত্যক্ষিত, রস নামক গুণটি জিহ্বার দ্বারা প্রত্যক্ষিত, গন্ধ নামক গুণটি নাসিকার দ্বারা প্রত্যক্ষিত, শব্দ নামক গুণটি কর্ণের দ্বারা এবং স্পর্শ নামক গুণটি স্পর্শের দ্বারা প্রত্যক্ষিত। এই সমস্ত গুণেরও আবার নানা রকম প্রকারভেদ লক্ষিত, যেমন রূপের প্রকারভেদ লাল, নীল, সবুজ ইত্যাদি, রসের প্রকারভেদ অম্ল, মধুর প্রভৃতি, গন্ধের প্রকারভেদ সুগন্ধ, দুর্গন্ধ ইত্যাদি, স্পর্শের প্রকারভেদ হল শীতল, গরম ইত্যাদি এবং শব্দের প্রকারভেদ হল মধুর, কর্কশ ইত্যাদি। 6. অপরাপর গুণের ব্যাখ্যা। সংখ্যা হল দ্রব্যের সেই গুণ যার পরিপ্রেক্ষিতে আমরা 1, 2, 3 প্রভৃতি বিশেষণে বিশেষিত করি। সংখ্যা হল দ্রব্যের সাধারণ গুণ, কোনো বিশেষ গুণ নয়। পৃথকত্ব হল দ্রব্যের সেই গুণ যার দ্বারা একটি দ্রব্যকে আরেকটি দ্রব্য থেকে পৃথক করা সম্ভব হয়, যথা ঘটের গুণের দ্বারাই ঘটকে পট থেকে পৃথক করা যায়। পরিমাণ হল দ্রব্যের সেই গুণ যার দ্বারা কোনো দ্রব্যকে ক্ষুদ্র অথবা বৃহৎ রূপে উল্লেখ করা যায়। পরিমাণ চতুর্বিধ: হ্রস্ব পরিমাণ, দীর্ঘ পরিমাণ, অনুপরিমাণ এবং মহৎ পরিমাণ। সংযোগ হল একাধিক দ্রব্যের মিলন।
এ হলো একটি সামান্য গুণ, কারণ তা সব দ্রব্যেই উপস্থিত। সংযোগ কিন্তু অনিত্য গুণ রূপেই স্বীকৃত, কোনো নিত্য গুণ নয়। যথা কপি বৃক্ষ, সংযোগ যেমন সত্য তেমনি তা অনিত্য, কারণ যে কোনো সময় তা বিচ্ছিন্ন হতে পারে। বিভাগ হলো সংযোগ বিনাশকারী গুণ, সংযোগের ঠিক বিপরীত গুণ হলো বিভাগ। এরূপ গুণটি সংযোগের বিপরীত রূপে গণ্য হলেও সংযোগের ন্যায় তা সামান্য এবং অনিত্য। পৃষ্ঠা 187। বৈশেষিক সামান্য পদার্থ। সামান্য পদার্থ। 1. অন্যতম ভাব পদার্থ রূপে সামান্য। বৈশেষিক মতে সামান্য হল অন্যতম ভাব পদার্থ। আমাদের সম্মুখে আবির্ভূত বিশ্বজগৎ নানা বৈচিত্র্যে পূর্ণ। বিশ্বজাগতিক বৈচিত্র্যপূর্ণ বস্তু সকল তাই কখনোই একই শ্রেণীর অন্তর্ভুক্ত নয়। বস্তু সকল বিভিন্ন শ্রেণীতে বিভক্ত। রাম, শ্যাম, হরি এবং যদু প্রভৃতি বিভিন্ন মানুষ যেমন একটি সাধারণ গুণ হেতু মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত, তেমনি শ্যামলী, ধবলী প্রভৃতি গাভীও একটি সাধারণ ধর্ম হেতু গাভী শ্রেণীর অন্তর্ভুক্ত। ভিন্ন ভিন্ন পদার্থের মধ্যে এরূপ শ্রেণীকরণের সূত্র অনুসন্ধান করতে গিয়ে দার্শনিকগণ এক নতুন সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং এরূপ সমস্যাটি হল সামান্য সম্পর্কিত সমস্যা। সামান্য সম্পর্কিত সমস্যাটিকে ভারতীয় এবং পাশ্চাত্য দার্শনিকগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমাধান করার চেষ্টা করেছেন। 2. ত্রিবিধ তত্ত্বে সামান্য। ভারতীয় দর্শনে সামান্য সম্পর্কিত তত্ত্বসমূহকে মূলত তিনটি ভাগে বিভক্ত করা যায়। এই তিন প্রকার তত্ত্বের একটি হল বৌদ্ধদের প্রচারিত নামবাদ বা নমিনালিজম, অপরটি হল জৈন সমর্থিত প্রত্যয়বাদ বা কনসেপচুয়ালিজম, এবং অন্যটি হল ন্যায় বৈশেষিক উল্লেখিত দন্তের নয় জফলা আকার অন্তস্থ বয়ইকার তালিবস শয়কার মূর্ধন্যস্বয় হস্যই ক বস্তুবাদ বা রিয়ালিজম। বৌদ্ধ সম্প্রদায়ের মতে কেবল বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তিরই সত্তা আছে, সামান্য ধর্মের কোনো সত্তা নেই। সামান্য ধর্মের কল্পনা শুধুমাত্র নামের বা ইন নেমস এর মধ্যেই সীমাবদ্ধ। এই নাম ছাড়া সামান্যের আর অন্য কোনো সত্তাই নেই। বস্তু জগতে সামান্য তাই অলীক কল্পনা মাত্র। জৈন সম্প্রদায়ের মতে সামান্য শুধুই ধারণা মাত্র। এই ধারণা হলো আমাদের মনের ধারণা। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তিকে পর্যবেক্ষণ করে আমরা মনের সাহায্যেই এই সামান্য রূপ ধারণা গঠন করি। এই সামান্যের কোনো বাস্তব সত্তা নেই, মনোজগতেই এর অবস্থান। 3. ন্যায় বৈশেষিকের মতে স্বতন্ত্র সত্তায় সামান্য। ন্যায় বৈশেষিকের মতে সামান্য শুধু নাম বা নেমস বা ধারণা বা কনসেপ্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামান্যের স্বতন্ত্র সত্তা বিদ্যমান। বিশেষ বিশেষ ব্যক্তি বা বস্তুর ন্যায় সামান্যকেও তারা সত্তাবান বলে দাবি করেন। এই কারণেই ন্যায় বৈশেষিকদের সামান্য সম্পর্কিত মতবাদকে বস্তুবাদ রূপে অভিহিত করা হয়। সামান্যকে স্বীকার করার জন্যই বিভিন্ন ব্যক্তিকে মানুষ শ্রেণীবদ্ধ করা যায়, অর্থাৎ সামান্যকে স্বীকার না করলে রাম একজন মানুষ, শ্যাম একজন মানুষ, এরূপ অনিশ্চিত প্রতীতির ব্যাখ্যা করা যায় না। সে কারণেই বৈশেষিকগণ স্বতন্ত্র পদার্থ রূপে সামান্যকে স্বীকার করেছেন। বৈশেষিক সম্মত সামান্যের লক্ষণ। ডেফিনেশন অব সামান্য। 1. ব্যক্তির অতিরিক্ত নিত্য পদার্থ রূপে সামান্য। বৈশেষিক দার্শনিকগণ জগৎকে ব্যাখ্যার জন্য বিভিন্ন পদার্থের স্বীকার করেছেন। এদের মধ্যে সামান্য হল অন্যতম। সামান্য ব্যক্তি থেকে ভিন্ন নিত্য পদার্থ স্বরূপ। ব্যক্তি সামান্যের আশ্রয় বা অধিষ্ঠান রূপে গণ্য হলেও সামান্য হল ব্যক্তির অতিরিক্ত এক নিত্য পদার্থ। সামান্য হল একই জাতীয় বস্তুর মধ্যে এক সাধারণ বা সমান ধর্ম বা সমানানাং ভাব। 2. অনুগত প্রতীতিতে সামান্য। বৈশেষিকগণ মনে করেন যে সামান্য বলে কোনো স্বতন্ত্র পদার্থকে স্বীকার করা না হলে দ্রব্য সম্পর্কে আমাদের দৈনন্দিন ব্যবহার ব্যাখ্যা করা সম্ভব নয়। আমরা সাধারণ মানুষ অশ্ব এবং গরু প্রভৃতি শব্দের দ্বারা এক এক জাতীয় প্রাণীকে নির্দেশ করি, কিন্তু জগতে সমস্ত মানুষ, সমস্ত অশ্ব এবং সমস্ত গরু এক নয়, অথচ এই সমস্ত পদ দ্বারা প্রাণী ও পশুর শ্রেণীকরণ ব্যবহার সিদ্ধ। বৈশেষিক মতে এরূপ ব্যবহারকে বলা হয় অনুগত ব্যবহার, যা একটি অনুগত প্রতীতি বা জ্ঞানের উপর নির্ভরশীল। অনুগত প্রতীতি ব্যতীত অনুগত ব্যবহার যথার্থ হতে পারে না, আবার অনুগত বিষয় ভিন্ন অনুগত প্রতীতিও সম্ভব নয়। সে কারণেই অনুগত ব্যবহারের হেতুরূপে একটি অনুগত বিষয়কে স্বীকার করতে হয়। অনুগত বিষয়রূপে যে অনুগত ধর্মকে স্বীকার করা হয় সেই ধর্মকেই বলা হয় সামান্য। মানুষের ক্ষেত্রে এরূপ অনুগত ধর্মের নাম হল মনুষ্যত্ব, অশ্বের ক্ষেত্রে অশ্বত্ব এবং গরুর ক্ষেত্রে গোত্ত, গয়কার তয়বয় প্রভৃতি। 3. বিশেষ অপেক্ষা বুদ্ধির বিষয়ে সামান্য। সামান্যের লক্ষণ প্রসঙ্গে মহর্ষি কনাদ
তার বিশেষ সূত্রে বলেছেন সামান্যাং বিশেষ ইতি বুদ্ধাপেক্ষম, অর্থাৎ সামান্য বিশেষ অপেক্ষা বুদ্ধির বিষয়। অনেকে অবশ্য মনে করেন যে মহর্ষি কণাদ বিশেষ শব্দের দ্বারা অপর সামান্যকে এবং সামান্য পদের দ্বারা পর সামান্যকে সূচিত করেছেন। অবশ্য সে যাই হোক না কেন, এ কথা অত্যন্ত পরিষ্কার যে সামান্যের ধারণা বিশেষের ধারণা অপেক্ষা অধিকতর বুদ্ধিগ্রাহ্য। 4. অনুবৃত্তি প্রত্যয় কারণে সামান্য। আচার্য প্রশস্তপাদ তার পদার্থ ধর্ম সংগ্রহ নামক গ্রন্থে সামান্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন অনুবৃত্তি প্রত্যয় কারণম সামান্যম, অর্থাৎ অনুবৃত্তি রূপ প্রত্যয়ের কারণই হল সামান্য। পদার্থের অনুগত ধর্মরূপে প্রতীতির কারণ হল সামান্য। আচার্য উদয়ন তার কিরণাবলীতে সামান্যের লক্ষণ প্রসঙ্গে বলেছেন সামান্যানাং ভাব স্বাভাবিক নাগন্তুক ধর্ম সামান্য মিথ্যর্থ, অর্থাৎ সমতুল্য পদার্থ সমূহের সমভাবাত্মক স্বাভাবিক বা অনুগত ধর্মই হল সামান্য। সামান্যের লক্ষণে তিনি আরো বলেছেন যে নিত্যত্ব, একত্ব এবং অনেক বৃত্তি হল সামান্যের লক্ষণ। বিশ্বনাথ তার মুক্তাবলীতে সামান্যের লক্ষণে বলেছেন নিতত্তে সতি অনেক সমবেতত্বম, অর্থাৎ যে ধর্ম নিত্য এবং অনেকের মতে সমবেত এবং সমবায় সম্বন্ধে বর্তমান তাকেই বলা হয় সামান্য। বৈশেষিক সম্মত বিশেষ পদার্থ। 1. স্বতন্ত্র পদার্থ রূপে বিশেষ। বৈশেষিক দর্শনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল যে বিশেষ নামক একটি স্বতন্ত্র ভাব পদার্থকে স্বীকার করে নেওয়া হয়েছে। ন্যায় বৈশেষিকের মতে দ্রব্যাদির ন্যায় বিশেষও একটি স্বতন্ত্র পদার্থ। ন্যায় বৈশেষিক ছাড়া আর কোনো সম্প্রদায়েই বিশেষ পদার্থকে স্বীকার করা হয়নি। পৃষ্ঠা 188। অনেকের মতে এই বিশেষ থেকেই বৈশেষিক নামটির উদ্ভব হয়েছে। বৈশেষিক শব্দটি বিশেষ শব্দের ওপর স্নিক মূর্ধন্য শয়নয় হস্যই ক প্রত্যয় করে নিষ্পন্ন। মহর্ষি কণাদের বৈশেষিক সূত্র এবং বাদশায়নের ন্যায় ভাষ্যে বিশেষকে স্বতন্ত্র পদার্থ হিসেবে স্বীকার করে নেওয়ার স্পষ্ট উল্লেখ আছে। 2. ভেদক বা ব্যবর্তক অর্থে বিশেষক। বয়জাফলা আকার ব তয়রে ক। বিশেষ পদটির অর্থ হল ভেদক বা ব্যবর্তক। ভেদক বা ব্যবর্তক হল তাই যা কোনো বিষয়কে অন্য কোনো বিষয় থেকে ভিন্ন বা পৃথক করে। এরূপ অর্থে নাম, জাতি, ক্রিয়া প্রভৃতি ব্যবর্তক বা ভেদক পদবাচ্য রূপে গণ্য। কারণ নাম, জাতি ও ক্রিয়ার দ্বারা একটি বিষয়কে আরেকটি বিষয় থেকে ভেদ বা পৃথক করা যায়। কিন্তু ন্যায় বৈশেষিক দর্শনে বিশেষ অর্থে একটি বিশেষ ধরনের ভেদক বা ব্যবর্তককে সূচিত করা হয়েছে। এরূপ ভেদকটি এখানে একটি স্বতন্ত্র ভাব পদার্থের মর্যাদা লাভ করেছে। 3. সামান্যের বিপরীতে বিশেষ। মহর্ষি কণাদের বৈশেষিক সূত্রে পদার্থের বিন্যাসে বিশেষকে ঠিক সামান্যের পর উপস্থাপিত করা হয়েছে। দ্রব্য, গুণ এবং কর্ম এই তিনটি পদার্থে সামান্যের উপস্থিতি থাকে বলে এগুলির পরই সামান্যকে উপস্থাপিত করা হয়েছে। আবার বিশেষ পদার্থ ঠিক সামান্যের বিপরীত বলেই তাকে সামান্যের পর আলোচনা করা হয়েছে। এছাড়াও বলা যায় যে সামান্যের জ্ঞানের পর বিশেষের জ্ঞানটি নিঃসৃত হয় বলেই একে ঠিক সামান্যের পরই উল্লেখ করা হয়েছে। 4. ভেদ বুদ্ধির জনক রূপে বিশেষ। সামান্য যেখানে অনুগত বুদ্ধির জনক রূপে গণ্য, বিশেষ সেখানে ভেদ বুদ্ধির জনক রূপে অভিহিত। সামান্য অনেককে একের অন্তর্ভুক্ত করে, কিন্তু বিশেষ একটিকে আরেকটি থেকে ভেদ বা পৃথক করে। সাধারণভাবে আমরা অনিত্য বস্তুর ভেদক ধর্মকেই বিশেষ রূপে উল্লেখ করি, কিন্তু বৈশেষিক দর্শনে বিশেষ পদার্থকে শুধু ভেদক ধর্মরূপেই গ্রহণ করা হয়নি। বৈশেষিকগণ অন্ত অর্থেই বিশেষকে গ্রহণ করতেন। অন্ত শব্দের অর্থ হল চরম বা শেষ। বৈশেষিক মতে এই চরম ভেদক ধর্মই হল বিশেষ। 5. বিশেষের লক্ষণ। মহর্ষি কণাদ তার বৈশেষিক সূত্রে বিশেষের লক্ষণ প্রসঙ্গে বলেছেন নিত্য দ্রব্য বৃত্তয় হন্তা বিশেষ, অর্থাৎ যে পদার্থ কোনো অংশহীন নিত্য দ্রব্যে অবস্থান করে এবং তার অন্তভেদ সাধক রূপে গণ্য তাকেই বলা হয় বিশেষ। বিশেষ তাই নিত্য দ্রব্য বৃত্তিবান এবং অন্তে বর্তমান, যা নিত্য দ্রব্যেই থাকে এবং নিত্য দ্রব্য ভিন্ন আর অন্য কোনো দ্রব্যে থাকে না, তাকেই বলা হয় নিত্য দ্রব্য বৃত্তিবান। বৈশেষিক সম্মত সমবায় পদার্থ। সমবায়া পদার্থ। 1. ষষ্ঠ ভাব পদার্থ রূপে সমবায়।
বৈশেষিক সম্মত ষষ্ঠ ভাব পদার্থ হল সমবায় বা ইনহেরেন্স। বৈশেষিক সম্প্রদায় যেমন অস্তিত্বশীল দ্রব্যাদি ভাব পদার্থকে স্বীকার করে নিয়েছে, তেমনি আবার এই সমস্ত পদার্থের পারস্পরিক সম্বন্ধের অস্তিত্ব স্বীকার করে নিয়েছে। বৈশেষিক মতে জাগতিক সমস্ত পদার্থ হল পারস্পরিকভাবে কোনো না কোনো প্রকার সম্বন্ধযুক্ত। সংযোগ, বিভাগ, সমবায় প্রভৃতি নানা প্রকার সম্বন্ধ হতে পারে। এই সমস্ত সম্বন্ধগুলির মধ্যে বৈশেষিকগণ সমবায়কে একটি স্বতন্ত্র পদার্থ রূপে উল্লেখ করেছেন। ভারতীয় দর্শনের অপরাপর সম্প্রদায়গুলিতে সমবায় সম্বন্ধ উপেক্ষিত হলেও ন্যায় বৈশেষিক দর্শনে সমবায়ের স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ন্যায় বৈশেষিক দর্শনের বহু সিদ্ধান্তই যথা কার্যকারণ ভাব, আত্মাদি, দ্রব্যের নিত্যতা প্রভৃতি সমবায় নির্ভর। সুতরাং ন্যায় বৈশেষিক দর্শনে সমবায় সম্বন্ধের যে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বিদ্যমান তা আদৌ অস্বীকার করা যায় না। 2. সমবায়ের লক্ষণে মহর্ষি কনাদ। মহর্ষি কনাদ তার বৈশেষিক সূত্রে সমবায়ের লক্ষণ প্রকাশ করতে গিয়ে বলেছেন, ইহেদমিতি যত কার্য করণয় সমবায়, অর্থাৎ কার্যকারণের মধ্যে আধার আধেয় রূপ যে সমস্ত পরিলক্ষিত হয় তাকেই বলা হয় সমবায়। কিন্তু মহর্ষি কনাদের এরূপ উক্তিটি অস্পষ্ট, কারণ তিনি কার্যকারণ পদটির দ্বারা যে ঠিক কি বোঝাতে চেয়েছেন তা স্পষ্ট নয়। কার্যকারণ পদটির দ্বারা তিনি যে অযুত সিদ্ধ পদার্থকেই বোঝাতে চেয়েছেন তা ভাষ্যকারদের ব্যাখ্যা থেকেই জানা যায়। 3. সমবায়ের লক্ষণে আচার্য প্রশস্তপাদ। প্রশস্তপাদাচার্য তার পদার্থ ধর্ম সংগ্রহে সমবায়ের স্বরূপ লক্ষণ প্রকাশ করার নিমিত্ত বলেছেন, অযুত সিদ্ধা নামা ধৈর্যাধার ভূতানাং য সম্বন্ধ ইহ প্রত্যয় হেতু স সমবায়, অর্থাৎ অযুত সিদ্ধ পদার্থের আধার আধেয় ভাববোধক জ্ঞানের করণীভূত সম্বন্ধই হল সমবায়। অযুত সিদ্ধ সমবায়ের এই লক্ষণটিতে মূলত 4টি পদ সন্নিবেশিত হয়েছে এবং এই 4টি পদ হল যথাক্রমে অযুত সিদ্ধ, আধার যাধার, আ ধয়াকার অন্তস্থ জয়রেফ আকার ধয়াকার র, ইহ প্রত্যয় হেতু হস্যই হ পয়রাফুল্লা তয়জাফুল্লা অন্তস্থ এবং সম্বন্ধ। এখন এই 4টি পদকে বিশ্লেষণ করে দেখা যায় যে সমবায়ের উক্ত লক্ষণে এগুলি সন্নিবিষ্ট হওয়ার কারণ কি। 1. অযুত সিদ্ধ পদের অর্থ। অযুত সিদ্ধ পদটির সহজ অর্থ হল অসংবদ্ধের অভাব। অদন্তেশ্ব অনুস্বার ব দয় ধয় একার র। অসংবদ্ধের অভাব বলতে বোঝায় দুটি পদ কখনোই অসংবদ্ধ অবস্থায় থাকে না। তাদের অসংবদ্ধ করলে যে কোনো একটি সম্বন্ধীর বিনাশ অবশ্যম্ভাবী। অর্থাৎ অযুত সিদ্ধ পদার্থ হল সেই পদার্থ যা একটি পদার্থে এমনভাবে সম্বন্ধযুক্ত থাকে যে উক্ত দুটি পদার্থের কোনো একটি বিনাশ না হওয়া পর্যন্ত পারস্পরিকভাবে তাদের বিচ্ছিন্ন করা যায় না। উপস্কারকার হস্য পদ অন্তে শয় কয়াকার র কয়াকার র তাই বলেছেন, অসম্বন্ধ দয়র বিদ্যমানাত্তং অযুত সিদ্ধ, অর্থাৎ অসম্বন্ধ পদার্থ দ্বয়ের অবর্তমানত্বই হল অযুত সিদ্ধির স্বরূপ। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বৃক্ষের সঙ্গে কপি বা বানরের সংযোগের ক্ষেত্রে বৃক্ষ ও কপি আগে অসংবদ্ধ ছিল, সেই অসংবদ্ধের বর্তমানত্বটি বৃক্ষ ও বানরের সংযোগে থাকে বলে এই উভয়ের সম্বন্ধ অযুত সিদ্ধ রূপে গণ্য নয়। কিন্তু তন্তু ও বস্ত্র এই দুটি পদার্থ যখন বিদ্যমান থাকে ততক্ষণ তারা অসংবদ্ধ রূপে থাকে না। ফলত তন্তু ও বস্ত্রের সম্বন্ধটি অযুত সিদ্ধ রূপে গণ্য এবং তৎসম্পর্কিত বস্তুদ্বয় অযুত সিদ্ধ রূপে গণ্য। এভাবেই দাবি করা যায় যে দ্রব্য এবং গুণ, দ্রব্য এবং কর্ম, জাতি এবং ব্যক্তি, অবয়ব এবং অবয়বী, নিত্য দ্রব্য এবং বিশেষ এই সমস্ত যুগ্ম পদার্থগুলিও অযুত সিদ্ধ রূপে গণ্য। পৃষ্ঠা 189। সমবায়ের লক্ষণে অযুত সিদ্ধ পদটি সন্নিবিষ্ট না হলে তা সংযোগে অতিব্যাপ্ত হয়ে পড়ে। এই অতিব্যাপ্তি নিবারণের জন্যই অযুত সিদ্ধ পদটির সন্নিবিষ্ট হওয়া প্রয়োজন। 2. আধার যাধার পদের অর্থ। সমবায়কে শুধু অযুত সিদ্ধ দ্বয়ের সম্বন্ধ রূপে অভিহিত করলে সুখ ও ধর্মের মধ্যে এবং দুঃখ ও অধর্মের মধ্যে যে কার্যকারণ সম্বন্ধ পরিলক্ষিত হয় তাতে সমবায়ের উক্ত লক্ষণটি অভিব্যাপ্ত হয়ে পড়ে। কারণ সুখ দুঃখ আত্মাতেই আশ্রিত। সুখ ও ধর্ম এবং দুঃখ ও অধর্ম তাই অযুত সিদ্ধ রূপেই গণ্য। কিন্তু সুখ ও ধর্ম এবং দুঃখ ও অধর্মের সম্বন্ধ কখনোই সমবায় সম্বন্ধে আবদ্ধ নয়। এ কারণেই অযুত সিদ্ধের বিশেষণে
আধার যাধার ভূতনাম শব্দটি প্রযুক্ত হয়েছে। সুখ ও ধর্ম এবং দুঃখ ও অধর্ম পারস্পরিকভাবে আধার অধেয় স্বরূপ নয়। সুখ ধর্মের বা ধর্ম সুখের আধার নয়। একইভাবে দুঃখ অধর্মের আধার বা অধর্ম দুঃখের আধার রূপে গণ্য নয়। ফলত আধার যাধার পদটির সন্নিবিষ্ট হওয়ায় উপযুক্ত অতিব্যাপ্তির পরিহার সম্ভব। 3. ইহ প্রত্যয় হেতুর অর্থ। আধার যাধার ভূত নাম অযুত সিদ্ধানাং সম্বন্ধ, অর্থাৎ আধারোধেয় ভূত অযুত সিদ্ধদ্বয়ের সম্বন্ধকে বলা হয় সমবায়। এভাবে সমবায়ের লক্ষণকে উপস্থাপিত করলে আকাশ এবং আকাশ শব্দের মধ্যে যে বাচ্যবাচক সম্বন্ধ আছে তাদের সমবায়ের লক্ষণে অতিব্যাপ্তি দোষ দৃষ্ট হয়। শব্দের আশ্রয় হল আকাশ, ফলত আকাশ ও শব্দ পদার্থদ্বয় ভিন্ন আশ্রয়ে আশ্রিত না হওয়ায় অযুত সিদ্ধ লক্ষণ প্রাপ্ত হয়। আকাশ এবং আকাশ শব্দের সম্বন্ধ হল বাচ্যবাচক রূপ সম্বন্ধ। আকাশ শব্দটি বাচক এবং আকাশ হল বাচ্য। ফলত আধার আধেয় ভূত অযুত সিদ্ধদ্বয়ে বাচ্যবাচক সম্বন্ধে সমবায়ের লক্ষণে অতিব্যাপ্তি দোষ দৃষ্ট হয়। এই অতিব্যাপ্তি দোষ নিরসনের জন্যই সমবায়ের লক্ষণে ইহ প্রত্যয় হেতু তথা এই আধারের এই আধেয় এরূপ বিশেষণটি সন্নিবিষ্ট হয়েছে। 4. সম্বন্ধ পদের অর্থ। পরিশেষে উল্লেখ করা যায় যে সমবায়ের লক্ষণে সম্বন্ধ পদটি সন্নিবিষ্ট না হলে তন্তু পট এরূপ জ্ঞানের হেতু যে তন্তু ও পট তাতে অতিব্যাপ্ত হয়ে পড়ে। ইহা এইখানে এরূপ জ্ঞানের হেতু যেমন সম্বন্ধটি হয় সেরূপ সম্বন্ধীদ্বয় হয় বলে সম্বন্ধীদ্বয়ের সমবায় লক্ষণের অতিব্যাপ্তি হয়ে যায়। সম্বন্ধ পদটি লক্ষণের ঘটক রূপে গণ্য হওয়ায় উক্ত পদটি সমবায়ের লক্ষণে সন্নিবিষ্ট হলে সম্বন্ধীদ্বয়ের উক্ত লক্ষণের অতিব্যাপ্তি নির্ধারিত হয়। 4. এক ও নিত্য রূপে সমবায়। ন্যায় বৈশেষিক মতে সমবায় হল নিত্য এবং এক। সমবায় নিত্যরূপে স্বীকৃত না হলে ঘটের সঙ্গে ঘট রূপের অযুত সিদ্ধ এবং আধার আধেয় ভাবের সর্বাত্মিক ও সর্বকালিক প্রতীতি সম্ভব নয়। তাছাড়া দাবি করা হয় যে সমবায় নিত্যরূপে গণ্য না হয়ে অনিত্য রূপে স্বীকৃত হলে গুণ ও কর্ম কখনোই সমবায়ের সম্বন্ধী রূপে গণ্য হতে পারে না। আবার সমবায় এক রূপে গণ্য, কারণ সমবায়ের বহুত্ব স্বীকার করে যদি বিভিন্ন দৃষ্টান্তে বিভিন্ন সমবায় স্বীকার করা হয় তাহলে তা মহা গৌরব দোষে দুষ্ট হয়ে পড়ে। এজন্যই সমবায়কে বিভিন্ন দৃষ্টান্তে এক ও নিত্য রূপে উল্লেখ করা হয়েছে। এ কারণে আচার্য উদয়ন তার কিরণাবলীতে উল্লেখ করেছেন যে নিত্য প্রাপ্তি সমবায় ইতি লক্ষণম সূচিতম, অর্থাৎ নিত্য সম্বন্ধই হল সমবায়ের যথার্থ লক্ষণ। বিশ্বনাথও তার মুক্তাবলীতে সমবায়ের লক্ষণ হিসেবে নিত্য সম্বন্ধত্বকেই উল্লেখ করেছেন, কারণ শুধু সম্বন্ধকে সমবায়ের লক্ষণ হিসেবে উল্লেখ করলে তা অসংযোগাদিতে অতিব্যাপ্ত হয়ে পড়ে। সংযোগও এক প্রকার সম্বন্ধ যার মধ্যে সম্বন্ধত্ব পরিলক্ষিত হয়। সুতরাং নিত্য শব্দের দ্বারা সমবায়কে সংযোগ থেকে বিচ্ছিন্ন করা সম্ভব। সংযোগের মধ্যে সম্বন্ধত্ব দন্তের স ময় বয় দন্তের নয় ধয় তয় বয় থাকলেও তা নিত্য নয়। আবার শুধু নিত্য গুণকে যদি সমবায়ের লক্ষণ হিসেবে উল্লেখ করা হয় তাহলে তা পরমাণুতে অতিব্যাপ্ত হয়ে পড়ে, কারণ পরমাণু নিত্য কিন্তু এক নয়। সে কারণেই সমবায়কে নিত্য ও এক রূপে গণ্য করা হয়। 5. সমবায়ের প্রকার বা ক্ষেত্র। ন্যায় বৈশেষিক মতে মূলত 5 প্রকারের সমবায় সম্বন্ধ পরিলক্ষিত। এই পঞ্চবিধ সমবায় সম্বন্ধ 5টি ক্ষেত্রে দেখা যায়। এই সমস্ত ক্ষেত্রগুলি হল: 1. দ্রব্যের সঙ্গে গুণের সমবায় সম্বন্ধ, যথা ঘটের সঙ্গে ঘট রূপের সমবায়। 2. দ্রব্যের সঙ্গে কর্মের সমবায় সম্বন্ধ, যথা ঘটের সঙ্গে ঘটক্রিয়ার সমবায়। 3. অবয়বের সঙ্গে অবয়বীয় সমবায় সম্বন্ধ, যথা ঘটের সঙ্গে কপাল দ্বয়ের সমবায়। 4. নিত্য দ্রব্যের সঙ্গে বিশেষের সমবায় সম্বন্ধ, যথা পরমাণুর সঙ্গে বিশেষের সমবায়। 5. জাতির সঙ্গে ব্যক্তির সমবায় সম্বন্ধ, যথা ঘটত্বের সঙ্গে ঘটের সমবায়। বৈশেষিক সম্মত অভাব পদার্থ। 1. স্বতন্ত্র ও সপ্তম পদার্থ রূপে অভাব। বৈশেষিক সম্মত সপ্তম পদার্থ হল অভাব বা নন এক্সিস্টেন্স। বৈশেষিকগণ পদার্থকে ভাব এবং অভাব ভেদে দ্বিবিধ রূপে উল্লেখ করেছেন। ইতিপূর্বে আমরা যে 6টি পদার্থের আলোচনা করেছি এগুলি হল ভাব পদার্থ বা পজিটিভ ক্যাটাগরিজ।
একমাত্র অভাবই হল নঙর্থক পদার্থ বা নেগেটিভ ক্যাটাগরি। ভাব পদার্থ কোনো কিছুর অস্তিত্বকে সূচিত করে, কিন্তু অভাব পদার্থ কোনো কিছুর অনস্তিত্বকেই সূচিত করে। টেবিলে পুস্তকটি আছে এরূপ বচনের মাধ্যমে আমাদের এক প্রকার ভাববস্তুর জ্ঞান হয়, কিন্তু যদি বলা হয় টেবিলে পুস্তকটি নেই, তাহলে এরূপ বাক্যের মাধ্যমে এক প্রকার অভাবসূচক বস্তুরই জ্ঞান হয়। এরূপ নঙর্থক জ্ঞানের দ্বারাই অভাববাচক জ্ঞান সম্পাদিত হয়। রঘুনাথ শিরোমণি তাই বলেছেন, ইদম ইদম না ভবতি, ইদম ইহ নাস্তি প্রভৃতি নং শব্দের দ্বারা নির্দেশিত জ্ঞানের নিষেধবোধক বিষয়ই হল অভাব। পৃষ্ঠা 190। ন্যায় বৈশেষিক সম্প্রদায় বা বস্তুবাদী বা রিয়ালিস্ট রূপে গণ্য হওয়ায় তারা জ্ঞানের বিষয়কে গুরুত্ব সহকারে স্বীকার করে নিয়েছেন। তাদের মতে জ্ঞানের বিষয় যেমন সদর্থকভাবে সূচিত হতে পারে, তেমনি তা আবার নঙর্থকভাবেও সূচিত হতে পারে। নঙর্থকভাবে সূচিত জ্ঞানের বিষয় হল অভাব। তাদের মতে অভাব নিছক কোনো শূন্য বা ভয়েড VOID নয়, তা হল ভাব পদার্থের অনুপস্থিতি বা অভাব। 2. সূত্রের স্বীকৃত না হলেও ভাষ্যাদিতে অভাবের স্বীকৃতি। ন্যায় বৈশেষিক সম্প্রদায়ে অভাব একটি স্বতন্ত্র পদার্থ রূপে স্বীকৃত হলেও মহর্ষি গৌতমের ন্যায় সূত্রে এবং মহর্ষি কণাদের বৈশেষিক সূত্রে স্বতন্ত্র পদার্থ রূপে অভাবের কোনো উল্লেখ নেই। সূত্রদ্বয়ে অভাব স্বতন্ত্র পদার্থ রূপে উল্লিখিত না হলেও অভাব সম্পর্কিত বিভিন্ন আলোচনা দেখা যায়। এজন্যই প্রখ্যাত বৈশেষিক ভাষ্যকার প্রশস্ত পাদাচার্য অভাবকে সপ্তম পদার্থ রূপে তার পদার্থ ধর্ম সংগ্রহ উল্লেখ করেছেন। ন্যায় সূত্রের ভাষ্যকার মহর্ষি বাৎসায়নের ন্যায় ভাষ্যে এবং উদয়ানাচার্যের কিরণাবলীতেও অভাবকে স্বতন্ত্র পদার্থের মর্যাদা দেওয়া হয়েছে। এই সমস্ত ভাষ্যের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে অভাবের লক্ষণ স্বরূপ এবং বিভাগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা পরিলক্ষিত হয়। আলোচ্য বিষয়কে সুনির্দিষ্টভাবে উপস্থাপিত করার জন্যই ন্যায় বৈশেষিক দার্শনিকগণ অনেক সময় অভাবের মাধ্যমেই সেগুলিকে ব্যাখ্যা করেছেন। 3. দ্রব্যাদি 6টি ভাব পদার্থের ভেদে অভাব। অভাবের লক্ষণ প্রসঙ্গে বিশ্বনাথ তার মুক্তাবলীতে উল্লেখ করেছেন, অভাবোত্তম অভয়াকার ব তয়বয় ম দ্রব্যাদি ষট কানন্য ভাবোত্তম, অর্থাৎ যে পদার্থের দ্রব্যাদি 6টি ভাব পদার্থের ভেদ লক্ষিত হয় তাকেই বলা হয় অভাব। একমাত্র অভাব পদার্থেই এরূপ 6টি ভেদ লক্ষিত হয়। অভাব ছাড়া আর অন্যান্য ভাব পদার্থ সমূহে মোট 5টি ভেদ আছে। সে কারণেই অভাবকে 6টি ভাব পদার্থের অনন্যাভাব বোধক রূপে উল্লেখ করা হয়। যার অভাব লক্ষিত হয় তাকে বলা হয় অভাবের প্রতিযোগী, এবং যেখানে অভাব লক্ষিত হয় তাকে বলা হয় অভাবের অনুযোগী। গৃহে ঘট নেই এরূপ অভাববাচক জ্ঞানের ক্ষেত্রে ঘট হল উক্ত অভাবের প্রতিযোগী, আর গৃহ হল ঘটের অভাবের অনুযোগী। অভাবের ক্ষেত্রে তাই অনুযোগীতে প্রতিযোগীর অভাবকেই সূচিত করা হয়। 4. অনুযোগীতে প্রতিযোগীর অভাবে স্বতন্ত্র পদার্থ রূপে অভাব। অভাবের ক্ষেত্রে প্রতিযোগী এবং অনুযোগী সম্বন্ধ হল স্বরূপ সম্বন্ধ। কেহ কেহ এরূপ সম্বন্ধকে বিশেষণতা রূপে উল্লেখ করেছেন। এই বিশেষণতা রূপে অভাব হওয়ায় তা আর অন্য কোন সম্বন্ধের অপেক্ষা করে না। আবার প্রতিযোগীর নিরূপ ব্যতীত অভাব যেহেতু নিরূপিত হতে পারে না, সেহেতু ন্যায় বৈশেষিক দার্শনিকগণ অভাবকে পরতন্ত্র রূপে উল্লেখ করেছেন। অধিকরণের সঙ্গে অভাবের সম্বন্ধকে ন্যায় বৈশেষিকগণ শুধু বিশেষণতা রূপেই উল্লেখ করেছেন। এরূপ সম্বন্ধ সংযোগ রূপেও গণ্য নয়, আবার সমবায় রূপেও অভিহিত নয়। অভাব তাই অধিকরণের বিশেষণ রূপেই গণ্য। ভূতলে ঘট নেই বলতে তাই ঘটাভাব বিশিষ্ট ভূতলকেই বোঝানো হয়ে থাকে। সে কারণেই অভাবকে স্বতন্ত্র পদার্থ রূপে গণ্য করা সঙ্গত। অভাবের বিভিন্ন প্রকার বা রূপ, ডিফারেন্ট ফর্মস অফ নন এক্সিস্টেন্স। 1. অনন্যাভাব ও সংসর্গাভাব দ্বিবিধ রূপে অভাব। ন্যায় বৈশেষিক দর্শনে অভাবকে মূলত 2 প্রকারে উপস্থাপিত করা হয়েছে, অনন্যাভাব এবং সংসর্গাভাব। দুটি ভিন্ন ভিন্ন বস্তু বা পদার্থের মধ্যে পারস্পরিক যে অভাব পরিলক্ষিত হয় তাকেই বলা হয় অনন্যাভাব। এরূপ অভাবে তাই দাবি করা হয় যে একটি বস্তু আরেকটি বস্তু রূপে কখনোই গ্রাহ্য নয়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে গরু অশ্ব নয় বা ঘট পট নয় ইত্যাদি। কিন্তু সংসর্গাভাব হল কোনো কিছুকে অন্য কিছুর অভাব, যথা ঘটে পটের অভাব ইত্যাদি। সংসর্গাভাব আবার ত্রিবিধ, প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব।
বৈশেষিক সম্মত অভাবের শ্রেণীবিন্যাসটিকে তাই নিম্নোক্তভাবে উপস্থাপিত করা যায়। অভাব দুটি ভাগ, অনন্যাভাব এবং সংসর্গাভাব। সংসর্গাভাব আবার তিনটি ভাগ, প্রাগভাব, ধ্বংসাভাব এবং অত্যন্তাভাব। প্রাগভাব পয়রাফলা আকার গ ভয়াকার ব। উৎপত্তির আগে অভাব রূপে প্রাগভাব, প্রাক পয়রাফলা আকার কয় হসন্ত যোগ অভাব সমান প্রাগভাব পয়রাফলা আকার গ ভয়াকার ব। প্রাক শব্দের অর্থ হল উৎপত্তির পূর্বে এবং অভাবের অর্থ হল যার অস্তিত্ব নেই। সুতরাং শব্দতাত্ত্বিক বিশ্লেষণের পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে উৎপত্তির পূর্বে যে বস্তু বা পদার্থের অভাব আছে তাকেই বলা হয় প্রাগভাব। অর্থাৎ কোন বস্তুর উৎপত্তির পূর্বে উপাদান কারণে সেই বস্তুর যে অভাব পরিলক্ষিত হয় তাকেই বলা হয় প্রাগভাব। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে যেই মাটির দ্বারা ঘট উৎপন্ন হয় সেই মাটিতে ঘট উৎপত্তির পূর্ব পর্যন্ত ঘটের যে অভাব অনুভূত হয় তাহাই হল প্রাগভাব। কিন্তু যে মাত্রই ঘটটি উৎপন্ন হয় তখন ঘটের অভাবের পরিসমাপ্তি ঘটে। এজন্যই দাবি করা সঙ্গত যে প্রাগভাবের আদি নেই কিন্তু তার অন্ত আছে। অর্থাৎ প্রাগভাব অনাদি কিন্তু অন্ত সম্পন্ন। প্রাগভাব অনাদি এ কারণেই যে কখন মাটিতে ঘটের অভাব সূচিত হয়েছে তা কারোর জানা নেই। এর কোনো আদি নেই, তাই তা অনাদি। কিন্তু তার শেষ এ কালেরই প্রত্যক্ষ সিদ্ধ, তাই তার অন্ত আছে। এই প্রাগভাব ছাড়া ধ্বংসশীল মূর্ত বস্তুর উৎপত্তি কখনোই সম্ভব নয়। কোন বস্তু তাই উৎপন্ন হয়েছে একথা বলার অর্থই হল উৎপন্ন হওয়ার পূর্বে ওই বস্তুটির উপাদান কারণে প্রাগভাব ছিল। পৃষ্ঠা 191। ধ্বংসাভাব। ধ্বংসের পরে অনুভূত অভাবই হল ধ্বংসাভাব। কোন বস্তু ধ্বংস হওয়ার পর ধ্বংসাবশেষে সেই বস্তুটির যে অভাব অনুভূত হয় তাকেই বলা হয় ধ্বংসাভাব। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে কুমোর যে মাটির ঘরটি তৈরি করেছে তা মাটিতে পড়ে গিয়ে ভেঙে যেতে পারে বা ধ্বংস হতে পারে। এই ভেঙে যাওয়া অবস্থায় টুকরো টুকরো মাটির খণ্ডের মধ্যে পূর্বের সেই ঘরটির যে অভাব অনুভূত হয় তাকেই বলা হয় ধ্বংসাভাব। পূর্ব থেকে যে বস্তুর অস্তিত্ব প্রমাণিত, ধ্বংসের ফলে সেই বস্তুর অস্তিত্বের অভাবই হল ধ্বংসাভাব। ধ্বংসাভাবের উৎপত্তি আছে কিন্তু তার কোনো শেষ নেই। সে কারণেই ধ্বংসাভাবকে বলা হয় আদি সম্পন্ন কিন্তু অন্তহীন। যে মাটির ঘরটি ধ্বংস হয়েছে তার অভাব হল চিরকালীন, কারণ নতুন কোনো মাটির ঘর সৃষ্টি হলেও ধ্বংসপ্রাপ্ত ঘরটি আর কোনোদিনই ফিরে আসে না। ধ্বংসাভাব স্বীকার করেই ন্যায় বৈশেষিক দার্শনিকগণ উৎপন্ন বস্তুর ধ্বংসকে ব্যাখ্যা করেছেন। ফলত ধ্বংসাভাবকে স্বীকার করে না নিলে বস্তুর বিনাশকে ব্যাখ্যা করা যায় না। ধ্বংসের দ্বারা যে ঘটের অভাব উৎপন্ন হয় তাকে আর কিছুতেই ধ্বংস করা সম্ভব নয়, কারণ তাহলে সেই একই ভাঙা ঘটকে আবার অস্তিত্বশীল রূপে উপস্থাপিত করতে হয়, যা আদৌ সম্ভব নয়। অত্যন্তাভাব। বস্তুর চিরকালীন অভাবে অত্যন্তাভাব। কোন পদার্থে অন্য আরেকটি পদার্থের চিরকালীন যে অভাব পরিলক্ষিত হয় তাকেই বলা হয় অত্যন্তাভাব। অর্থাৎ দুটি বস্তুর মধ্যে ত্রৈকালিক অভাবই হল অত্যন্তাভাব। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই ত্রিলোকেই দুটি বস্তুর সংসর্গের অভাবকে অত্যন্তাভাব রূপে উল্লেখ করা হয়। ন্যায় বৈশেষিক দর্শনে বলা হয়েছে নিত্য সংসর্গাভাব হত্যন্তাভাব। অর্থাৎ যে অভাব অনন্যাভাব থেকে ভিন্ন অথচ নিত্যরূপে গণ্য তাকেই বলা হয় অত্যন্তাভাব। 2.3 সিদ্ধান্ত। সিদ্ধান্তগতভাবে আমরা বলতে পারি যে বৈশেষিক মতে পদার্থ মাত্রই জ্ঞেয় এবং অভিধেয়। ন্যায় বৈশেষিক মতে যা জ্ঞেয় তাই অভিধেয়। সমস্ত অস্তিত্বশীল বস্তুই হল জ্ঞেয়। জগতের যাবতীয় অস্তিত্বশীল বস্তুই যেহেতু জ্ঞেয় সেহেতু যাবতীয় বস্তুই অভিধেয় রূপে গণ্য। অভিধেয় হল তাই যা পদের দ্বারা অভিহিত হতে পারে। তৃতীয় অধ্যায় 3.1 প্রকল্পটির সীমাবদ্ধতা। বৈশেষিক পদার্থ শীর্ষক প্রকল্প রচনার ক্ষেত্রে বিষয়টির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে ঠিকই, এ সম্পর্কে আমাদের জ্ঞানের পরিধি অনেকটাই বিস্তৃত হয়েছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও বলা যায় যে শুধু এই প্রকল্পটি কিন্তু আমাদের জ্ঞান বিস্তারের একমাত্র উৎস নয়। এ সম্পর্কে আমাদের অনেক প্রতিবন্ধকতাও অবশ্যই আছে, কারণ এখানেই প্রকল্পটির সীমাবদ্ধতা থেকে যায়। 3.2 কৃতজ্ঞতা স্বীকার। প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে আমি এবং বা আমরা যাদের কাছ থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য পেয়েছি তাদের সকলের কাছেই আমার বা আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি।
প্রকল্পটি রচনা করার ক্ষেত্রে সর্বাপেক্ষা বেশি সহৃদয় সাহায্য পাওয়া গেছে আমাদের বিদ্যালয়ের দর্শনের শিক্ষক বা শিক্ষিকা শ্রী বা শ্রীমতী মহাশয় বা মহাশয়ের কাছ থেকে। এছাড়াও আমাদের বিদ্যালয়ের লাইব্রেরিয়ান এবং আমাদের বন্ধু বান্ধবরা অনেককে অনেক সাহায্য করেছেন। এদের সকলের কাছেই আমি বা আমরা কৃতজ্ঞতা স্বীকার করি।